Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম। গুড Assalamu alaikum, মর্নিং। sir. ওয়ালাইকুম সালাম। মেয়েরা, শুভ সকাল, আশা করি ভালো আছো। আমরা গত দিনের পড়াশোনাটা করব, কোনো হোমওয়ার্ক ছিল না। মাঝে মাঝে কিন্তু আমি হোমওয়ার্ক দেই না, কিন্তু নিজ দায়িত্বে করে নিতে হবে। মানে একটু পড়বা, যে স্যার যেটা পড়ালো একটু রিডিং করলাম বা ভালো মন্দ ইত্যাদি করব। হ্যাঁ, তো আমরা পড়াশোনায় চলে আসলাম। হ্যাঁ, গতদিন আমরা বলছিলাম যে আজকে আমরা গণসংখ্যা সারণী প্রস্তুত করব। গণসংখ্যা সারণী যদি তুমি প্রস্তুত করতে চাও, তাহলে এটাকে বলা হয় অবিন্যস্ত তথ্য, অর্থাৎ র ডাটা থেকে গ্রুপ ডাটা করব আমরা। তো র ডাটা থেকে গ্রুপ ডাটা যদি গণসংখ্যা সারণী করি, তাহলে জেনারেলি যেটা করব আমরা সেটা নিয়ে শুরুতে আলোচনা করি। প্রথমে আমরা বের করব হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। দুইটার বিয়োগফলকে বলা হয় কি? পরিসর বা রেঞ্জ। এই রেঞ্জটা বের করার পর এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 5 আর 25। 5 আর 25 দিয়ে ভাগ করার পর দুটো রেজাল্ট পাওয়া যাবে। ওই রেজাল্ট দুটো, অর্থাৎ বাউন্ডারি দুটো পাওয়া যাবে। এই দুটার মাঝামাঝিতে যে কোনো পূর্ণ সংখ্যাটাকে আমরা শ্রেণী ব্যবধান নিয়ে করব। আর শ্রেণী ব্যবধানটা হওয়ার পর আমরা ইচ্ছা করলে বহির্ভুক্তি পদ্ধতিতে অঙ্ক করতে পারবো অথবা অন্তর্ভুক্তিতে করতে পারবো। তবে ন্যাচারালি আমরা সবসময় বহির্ভুক্তি করার চেষ্টা করব। কোনো কিছু যদি বলা না থাকে, শুধু যদি বলা থাকে গণসংখ্যা সারণী প্রস্তুত করো, তাহলে আমরা বহির্ভুক্তি করব। কিন্তু আজকে যেহেতু আমরা প্রথম অঙ্ক করতেছি, আমি দুইটাই করাবো, অন্তর্ভুক্তিও করাবো, বহির্ভুক্তিও করাবো। আমি আবারও বলতেছি, প্রথমে একটা অবিন্যস্ত তথ্য আমি বোর্ডে লিখবো, তোমরাও লিখবো, আমার সাথে সাথেই লিখবো। কিন্তু ক্যালকুলেটর আশা করি তৈরি আছে, ক্যালকুলেটর কিন্তু সাথে রাখবো। ক্যালকুলেটর থেকে আমরা ক্যালকুলেশনগুলো করবো। আমার কাছে কিন্তু কোনো ক্যালকুলেটর নাই। এক মিনিট, এই আর কি ক্যালকুলেটরটা দিয়ে যাচ্ছে তোদের। আমরা ক্যালকুলেটর নিয়ে তৈরি থাকলাম। র ডাটা থেকে গ্রুপ ডাটা করব। প্রথম অঙ্কের জন্য আমি বহির্ভুক্তি করব, অন্তর্ভুক্তি করব, দুইটাই। তোমরা আমার সাথে সাথে করবো, আমিও করব, তোমরাও করবো, একসাথে কিন্তু করব। আমরা ক্যালকুলেটর, তারপরে খাতা কলম নিয়ে তৈরি থাকলাম। আমরা শুরু করলাম অঙ্ক। রেডি? মেয়েরা তোমরা কি তৈরি? Ji, sir. আচ্ছা, রেডি। আমি মুখে বলবো, তোমরা লিখবা, ঠিক আছে? আচ্ছা, লিখো। নিম্নলিখিত গণসংখ্যা সারণী হতে, সরি, নিম্নলিখিত তথ্যটিকে বা নিম্নলিখিত তথ্য হতে, নিম্নলিখিত তথ্য হতে 1 নম্বর বহির্ভুক্তি পদ্ধতিতে, স্যার আরেকবার হ্যাঁ বলবো, বহির্ভুক্তি পদ্ধতিতে 2 অন্তর, আচ্ছা আমি লিখলাম নিম্নলিখিত তথ্য হতে, নিম্নলিখিত তথ্য হতে রোমান 1 নম্বর বহির্ভুক্তি পদ্ধতিতে, রোমান 2 অন্তর্ভুক্তি পদ্ধতিতে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। আবারও বলছি, নিম্নলিখিত তথ্য হতে রোমান 1 বহির্ভুক্তি পদ্ধতিতে, রোমান 2 অন্তর্ভুক্তি পদ্ধতিতে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। শেষ। আমরা কি লিখতে পারছি মেয়েরা? জি স্যার। আচ্ছা, Ji, sir. এরপরে যারা পিছায় থাকবা ওইটুক জায়গা ফাঁকা রাখবা, করার কিছু নেই। এরপরে আমরা ডেটাগুলো দেওয়া শুরু করব। পরীক্ষায় ডেটাগুলো কিন্তু বাংলায় দেওয়া থাকবে, কিন্তু আমরা লিখবো কিসে? ইংরেজিতে। তাহলে আমরা এখন ডেটা দিচ্ছি, সবাই ডেটা লিখবা। $35, $47, $88, $91, $18,
25, 45, 56, 79, 64, 26, 20, 39, 77, 65, 55, 45, 61, 38, 40, 60, 50, 40, 17, 49, 51, 59, 30, 22, 38, 58, 69, 70, 94, 21, 36. কটা হলো গণিও মেয়েরা? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 36টা হয়েছে বোধহয়, তাই না? দেখো তো মান কটা আছে 36টা না? জি স্যার। Yes, sir. 36 numbers of Yes, objects. sir. জি স্যার। Am I Yes, right? sir. ওকে, আচ্ছা এখন প্রশ্ন হলো যে স্যার আপনি 36টা দিলেন, লাস্টে 36 আছে, এই কারণে কি 36টা? না না না, এটা কোনো কারণ না, কাকতালীয় মিলে গেছে এখানে 36। এইটাকে আমরা কি ডাটা বলবো বলো তো? বিন্যস্ত তথ্য না অবিন্যস্ত তথ্য? Raw data, sir. অবিন্যস্ত। বিন্যস্ত তথ্য, থ্যাংক ইউ। অবিন্যস্ত তথ্য। আচ্ছা এই ডাটার থেকে আমাকে কি তৈরি করতে বলছে? গণসংখ্যা সারণী। স্যার সারণী। গণসংখ্যা সারণী। হ্যাঁ, গণসংখ্যা সারণী। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুইটা আছে, আমি কিন্তু বিচ্ছিন্ন করাচ্ছি না, অবিচ্ছিন্ন নিয়েই কাজ করি, পরীক্ষায় অবিচ্ছিন্নই আসে। পরে আমি তোমাদেরকে বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী সম্পর্কে ধারণা দেব। এখন প্রশ্ন হলো যে এই গণসংখ্যা সারণীটা তৈরি করার ওয়ে কয়টা আছে? দুইটা, একটা বহির্ভুক্তি পদ্ধতি আর একটা নাম হলো অন্তর্ভুক্তি। আমি এখানে করতে বলছি দুইটাই, কেন? প্রথম অঙ্ক জন্য। কিন্তু পরীক্ষায় যদি বলা না থাকে, if there is no specifically either exclusive or inclusive method, স্পেসিফিকলি যদি মেনশন করা না থাকে স্পেসিফিক, তখন আমরা কোনটা করব? এক্সক্লুসিভ বা বহির্ভুক্তি পদ্ধতি। অর্থাৎ যদি স্পেসিফিক্যালি বলা না থাকে, শুধু বলা থাকে যে কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করো, তখন আমরা বহির্ভুক্তিতে করব, কোনো কথা বলবো না। এই হলো মোটামুটি কথা। যেহেতু প্রথম অঙ্ক করাচ্ছি আমি এই জন্য দুইটাই করবো, অন্তর্ভুক্তি বহির্ভুক্তি। মেয়েরা আমার সাথে কিন্তু অঙ্ক করতে হবে, আমি পুরোটা করব। অন্তর্ভুক্ত করলে কোনো সমস্যা হবে? অন্তর্ভুক্তিটা করব না, কারণ অন্তর্ভুক্তি করতে গেলে পরবর্তীতে আমাদের ঝামেলায় পড়তে হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ গ্রাফে করা, অথবা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ওই যে ক্লাস বাউন্ডারি বের করতে হয়, ইত্যাদি ইত্যাদি। সোজা কথা আমরা বহির্ভুক্তি করব, এটাতে সুবিধা বেশি। আমরা যখন পরবর্তীতে গ্রাফ করব, পরবর্তীতে অঙ্ক করব, তখন তোমরা নিজেরাই বুঝবা যে হুইচ ওয়ান ইজ বেটার ফর আস, আইদার এক্সক্লুসিভ আইদার ইনক্লুসিভ। then you feel, then you understand যে which one is better. Okay, now is say যে if there is no mention, then we construct frequency distribution exclusive method. In this problem there is a mention exclusive and inclusive, অর্থাৎ এখানে দুইটাই মেনশন করা আছে, এক্সক্লুসিভও করতে হবে, ইনক্লুসিভ। প্রথম অঙ্ক জন্য দুইটাই করতেছি, পরীক্ষায় আমাদেরকে একটা করতে হবে। তাহলে আমরা যতটুকু করলাম এইটাকে আমরা কি বলবো? উদ্দীপক। অর্থাৎ এইটুক পর্যন্ত আমাদের উদ্দীপক শেষ হয়ে গেল। এখন আমরা প্রয়োগ করতে যাচ্ছি, অর্থাৎ আমরা এখন অঙ্ক করতে যাচ্ছি, এটাকে আমরা প্রয়োগ বলি আর কি। তাহলে মেয়েরা লিখো সমাধান, রাইট ডাউন। আর পরীক্ষায় আমরা কি লিখবো? অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1 2 1 ক খ গ ইত্যাদি। আপাতত আমরা খাতায় লিখলাম সমাধান। সমাধান দেওয়ার পর লিখো। আচ্ছা তার আগে একটু মেয়েরা দেখো তো আমাদের এই যে ডেটাটা দেওয়া আছে, এখানে হাইয়েস্ট ভ্যালু বা সর্বোচ্চ মানটা কত? 94. 94। 94।
আর আর কোনটা বোধহয় এর চেয়ে বড় নাই না? No, sir. মনে না হয় না। স্যার না আর কোনটা নেই। হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করতে যদি ভুল হয় তাহলে পুরো অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য খুব ধরে ধরে করবা। আমরা যেমন যারা আমরা মুসলিম আমরা যেমন কোরআন শরীফ পড়ি ধরে 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 পড়ি, এরকম আঙ্গুল দিয়ে ধরে 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 দেখবা যে which one is our highest value and which one is our lowest value and what is our lowest value? 17. 17 17. সঠিক 17। তাহলে মোটামুটি প্রথম কাজ আমাদের শেষ হয়ে গেল। এইবার আমরা সমাধান লিখছি, লেখার পর লিখো। আমি কিন্তু মুছে ফেললাম, আমার কাছে কিন্তু ডেটা থাকবে না। আমি একটু উপরে একটু কয়েকটা লিখে রাখতেছি মুছবো জন্য, তোমরা লিখবা না। 35 47 88 91 18 25 এটা আমি একটু লিখে রাখলাম, তোমরা লিখবা না। আচ্ছা আমরা সমাধান দেওয়ার পর লিখি দেয়া আছে সর্বোচ্চ মান ব্র্যাকেটে লিখলাম HV হাইয়েস্ট ভ্যালু কত জন 90 হাইয়েস্ট ভ্যালু 94. 94 94. আচ্ছা 94 এবং সর্বনিম্ন মান লিখবা কিন্তু মেরা LV লোয়েস্ট ভ্যালু 17. 70 আচ্ছা এবার আমরা সূত্র লিখব পরিসর। এখন যখন সূত্রটা লিখব তখন কিন্তু তার আগে তোমাকে আমরা জানি লিখতে হবে। আমি কিন্তু আগেই বলছি না জেনে কিন্তু আমরা জানি আমরা লিখব না। এখন মেয়েরা বলো তো, আমি এখন সূত্র লিখব পরিসর বা রেঞ্জ বা আর এটার সূত্র কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস Highest value minus lowest value. আমি কিন্তু আবারও বলছি যত ছোট হোক বড় হোক আমরা যখন সূত্র লিখব তখন তার সামনে লিখতে হয় আমরা জানি। এর অর্থ তুমি জেনেই লিখবা, না জেনে কিন্তু কখনো আমরা জানি লিখবো না। যদি লিখতে হয় তাহলে আমরা পরে আবার বইটা পড়বো, পড়ে কেন আমি আমরা জানি লিখতেছি এটা কিন্তু জেনে নিতে হবে। তাহলে নিচে দেখো আমরা জানি পরিসর ব্র্যাকেট হলো আর সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। বর্তমান অঙ্কে হাইয়েস্ট ভ্যালু হলো 94, লোয়েস্ট ভ্যালু হলো 17। বিয়োগ করলে কত হয় বলো তো? স্যার 77 77 77। অন্য মেয়েরা সবাই করব কিন্তু আমরা কিন্তু পরিসর জানতাম হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। পরিসর সম্পর্কে চতুর্থ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা জানবো যে হোয়াট ইজ কল্ড রেঞ্জ হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ বড় মান থেকে ছোট মানের বিয়োগ। এখন মেয়েরা বলো তো এই রেঞ্জের সর্বনিম্ন উত্তর কত হতে পারে বলতে পারবা? মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু সর্বনিম্ন উত্তর কত হতে পারে? 5. স্যার 5 হতে পারে। প্রশ্ন স্যার আমার একটা প্রশ্ন আছে অন্য কেউ? স্যার মানে হোয়াট ইজ দ্য লোয়েস্ট ভ্যালু অফ রেঞ্জ? ইফ আই আস্ক ইউ যে হোয়াট ইজ দ্য লোয়েস্ট ভ্যালু অফ স্যার রেঞ্জ? 5. 5। 5 5 হবে কেন 5 বললে জানি না, তোমরা ভুল বললা। আচ্ছা সঠিক উত্তর স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো। স্যার আমরা যে আগে পরিসরের সূত্র লিখতাম যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা +1 প্লাস 1 তো এই 1টা কই? একটু বলে নি, এটা আসলে আমি ভুল বলবো না, ওরা তো বিজ্ঞজনরা লিখছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয় সহ যত বিদেশি দেশি বই দেখেছি তাতে রেঞ্জের ফর্মুলা হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এখন প্রশ্ন হলো যে আমরা কোনটা ফলো করব? এইটা ফলো করব। তোমরা যেটা অতীতে পড়েছো ওটা বাদ, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। আচ্ছা এটা লোয়েস্ট, এটা তোমাদের বলা উচিত ছিল কারণ তোমরা অনেক বুদ্ধিমতী বা বুদ্ধিমান, জেন্ডার ডিসক্রিমিনেশনে গেলাম না। বুদ্ধিমান যদি হয়ে থাকো তাহলে বলা উচিত ছিল বড় মান থেকে ছোট মানের বিয়োগফল 0 হতে পারে সর্বনিম্ন, কারণ বুঝতেই পারতেছো যে বড় মান থেকে ছোট মানের বিয়োগফল নেগেটিভ হওয়ার কোনো কায়দা নেই।
কারণ যেহেতু বড় মান থেকে ছোট মান বিয়োগ করবো, অতএব মানে ইট ইজ ইম্পসিবল টু গিভস আস দ্য রেজাল্ট নেগেটিভ, ইট ইজ ইম্পসিবল। তাহলে সর্বনিম্ন কত হতে পারে? 0। এখন পরের প্রশ্ন হলো মেয়েরা, যদি হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালুর মান 0 আমি বলি, তাহলে মান দুইটা কি রকম হবে? স্যার কোয়েশ্চেনটা বুঝলাম না। আচ্ছা, মানে রেঞ্জের জি স্যার, উত্তর বুঝি। লোয়েস্ট, রেঞ্জের মানে পরিসরের সর্বনিম্ন মান কত হবে? 0। কখন 0 হবে? মানে মানগুলো দেখতে কি রকম হবে তখন? স্যার হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু কি সমান হবে তখন? সমান হবে, রাইট, থ্যাংক ইউ। জি স্যার, সমান হলেই তো। সমান হলে ওটাকে আমরা কি বলি? ধ্রুবক। যদি all the observation are equal, then we get range equal 0, otherwise impossible। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে যে কোনো চলক যদি আমি তোমাকে বলি, চলক হলেই পরিসরের মান ধনাত্মক পাবে। এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমি তবু একটু তোমাদের সুবিধার্থে একটু আলোচনাটা আগে রাখলাম, যাতে ভবিষ্যতে আমরা যখন বলবো তখন ক্যাচ করতে সুবিধা হয়। That is, if I ask you what is the lowest value of range, then we say 0. And when it is 0, if all the observations are equal, or we say constant। যদি কনস্ট্যান্ট হয়, মানে সবগুলো মান সমান হয়, তাহলে পরিসর 0 হবে। যাই হোক, আমরা প্রসঙ্গটা বাদ দিলাম, আমার প্রসঙ্গে চলে আসলাম। তাহলে পরিসর বের করলাম কত? 17। এই 17 কে এখন আমাদের ভাগ করতে হবে 5 আর 25 দিয়ে। কেন? আমরা জানি যে কোনো গণসংখ্যা সারণীর শ্রেণীর সংখ্যা 5 থেকে 25 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই 77 এর পরে আমরা নিজে নিজে খাতায় লিখবো, রেডি, আমি বলবো তোমরা লিখবা, রেডি। আমরা একবার আমরা জানি লিখছি, তো এখন লিখতে হবে আবার জানি। যদি আরো লিখতে হয় আবার জানি, এরকম লিখতেই থাকবো। তাহলে এখন খাতায় লিখবো, আবার জানি যে কোনো গণসংখ্যা সারণীর শ্রেণীর সংখ্যা, যে কোনো গণসংখ্যা সারণীর শ্রেণীর সংখ্যা, যে কোনো গণসংখ্যা সারণীর শ্রেণীর সংখ্যা 5 থেকে 25 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা জানি যে কোনো গণসংখ্যা সারণীর শ্রেণীর সংখ্যা 5 থেকে 25 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। লিখছি? জি স্যার। হ্যাঁ, এরপরের লাইনে লিখবা, সুতরাং একটু দ্রুত লিখতে হবে। সুতরাং এক্ষেত্রে মানে বর্তমান অঙ্কের ক্ষেত্রে, সুতরাং এক্ষেত্রে শ্রেণী ব্যবধান, সুতরাং লাইন ধরে ধরে লিখবা, গরুর রচনার মতো একে ধারাবাহিকভাবে লিখবা। সুতরাং এক্ষেত্রে শ্রেণী ব্যবধান আর ভাগ 25 সমান 77 ভাগ 25 ইকুয়াল 3.08। 3.08 থেকে আর ভাগ 5 77 ভাগ 5 ইকুয়াল কত হবে? 15। 15 15.4। জি স্যার। 15 স্যার আপনার ক্যামেরা এর মধ্যে যে কোনো পূর্ণ সংখ্যা নেয়া যেতে পারে। আমি কি লিখলাম একটু বলি। সুতরাং এক্ষেত্রে শ্রেণী ব্যবধান মানে একটা গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে কিন্তু মূল জিনিস হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা বের করার জন্য আমরা এই কাহিনীগুলো করতেছি। তাহলে শ্রেণী ব্যবধান বের করার জন্য আমাদের এই প্রত্যেকটা স্টেপ মনে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, স্যার এটা হুবহু না লিখে যদি আমাদের কিছু কথা মনে না থাকে, অসুবিধা নেই, মূল জিনিস থাকলে হবে। 5-25 দিয়ে ভাগ করবে এটা। তাহলে আমরা বললাম সুতরাং এক্ষেত্রে শ্রেণী ব্যবধান r ভাগ 25 that is equal 3.08 থেকে r ভাগ 5 77 ভাগ 5 15.4 এর মধ্যে যে কোনো পূর্ণ সংখ্যা নেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা বর্তমান অঙ্কের যদি শ্রেণী ব্যবধানটা নিতে চাই, তাহলে আমরা পূর্ণ সংখ্যা কিন্তু 3.08 এর পরে পূর্ণ সংখ্যা কত মেয়েরা? 4। হ্যাঁ, 15.4 এর আগে পূর্ণ সংখ্যা কত? 15। হ্যাঁ, কেউ কিন্তু 16 নিতে পারবে না, আগে বলছে এই দুটো বাউন্ডারি, এর পরে আর এর আগে। অর্থাৎ তাহলে আমাদের লিমিটটা থাকতেছে 4 to 15।
অর্থাৎ এই 4 থেকে 15-র মধ্যে যে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে আমরা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবো। এখন তোমাদের মধ্যে যে কেউ বলতে পারো যে আমরা 4 থেকে 15-র মধ্যে কত নিতে চাই? স্যার 10। 10। আর কেউ? স্যার 10 আর কেউ? কারণ স্যার 10 দিয়ে কাউন্ট স্যার 10 10, ঠিক আছে। আর কেউ? আর কেউ? মেয়েরা কথা বলতে হবে তো। আর কেউ? স্যার আমি না ডিসকাউন্টেড হয়ে গেছিল, শুনতে পাই না, আরেকবার একটু বলবেন? হ্যাঁ মেয়েরা, আমরা যে এখানে লিমিট দুটো পাইলাম, মানে এখানে পেয়েছি হলো 3.08 means 4 and 15.4 means হলো 15. That is our class interval lies between 4 to 15 any round figure. অর্থাৎ এই 4 থেকে 15-র মধ্যে যে কোনো রাউন্ড ফিগারকে we consider as a class interval in this problem. তাহলে somebody says যে 10, anybody? 10 ছাড়া কি আর কিছু নিতে পারবো না আমরা? স্যার 12 12, 8 নিতে পারি, 12 নিতে পারি। 8 নিতে পারি, সবই পারি। আমি 4ও নিতে পারি। এখন আমি তোমাদেরকে এখন তোমরা কথা বলবে না, এখন আমি বলবো। যদি 4 নেই তাহলে আমি যে ক্লাসগুলো তৈরি করব শ্রেণী 24-25টা হবে যদি 4 নেই। আর যদি হাইয়েস্টটা নেই 15 তাহলে হবে 6টা বা 5টা। তাহলে কোনটা ভালো, বড়র দিকে নেওয়া ভালো না ছোটর দিকে নেওয়া ভালো? স্যার বড়র দিকে নেওয়া বড় দিকটা ভালো। বড়র দিকে নিব আমরা সঙ্গত কারণে। পরীক্ষার সময় আমরা এই মানে হাইয়েস্টটা নেওয়ার চেষ্টা করবো, তাহলে শ্রেণীর সংখ্যা কম হবে। তাহলে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তখন তোমার যার যা ইচ্ছে সেটা নিবা, আমার আপত্তি নেই। কিন্তু এই মুহূর্তে আমি 15 নিয়ে কাজ করব। তাহলে যতটুকু লিখলাম তারপরে লিখো মনে করি শ্রেণী ব্যবধান সমান, মনে করি শ্রেণী ব্যবধান সমান, শ্রেণী ব্যবধান সমান 15। দেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিলাম। তাহলে আমরা কনসিডার করলাম কত? শ্রেণী ব্যবধান 15। তোমরা যখন একা একা করবে এজ ইউ লাইক বেস্ট, তোমার যা খুশি তাই নেবে, অসুবিধা নেই। তবে বড়টা নিলে নাম্বার অফ ক্লাস কম হবে। এখানে টিক চিহ্ন দিলাম কেন? এই শ্রেণী ব্যবধানটা আমাদের মূল টার্গেট। শ্রেণী ব্যবধানটা হওয়ার পর তুমি এখন অন্তর্ভুক্তি করতে পারবা অথবা বহির্ভুক্তি করতে পারবা, তবে সবসময় আমরা চেষ্টা করব বহির্ভুক্তি করতে। এখন যেহেতু প্রথম অঙ্ক আমি দুইটাই দিয়েছি, অন্তর্ভুক্তি বহির্ভুক্তি দুইটাই দিয়েছি, আমি দুইটাই করতেছি। তাহলে এই পর্যন্ত কমন, মানে দিস ইজ ম্যান্ডেটরি ফর এক্সক্লুসিভ এন্ড ইনক্লুসিভ। ইট ইজ ম্যান্ডেটরি। After finding the class interval, they need construct frequency distribution either exclusive method or inclusive. But in this case, first we construct exclusive method by using exclusive method. Second we construct by using inclusive. তাহলে 1 নম্বর দেওয়ার পর লিখো এখানে কিছু কথা লেখা যায়, ভবিষ্যতে আমি লিখবো না, আপাতত লিখো। আলোচ্য অঙ্কে 15 শ্রেণী ব্যবধান নিয়ে, আলোচ্য অঙ্কে 15 শ্রেণী ব্যবধান নিয়ে শুরু করব কত থেকে? 15 শ্রেণী ব্যবধান নিলাম। এখন স্টার্টিং পয়েন্ট কত? লোয়েস্ট ভ্যালু কত ছিল আমাদের? 17। হ্যাঁ, তাহলে 10 নিয়ে 10 থেকে শোনো মেয়েরা, একটু শোনো। আমরা তাহলে এখন শুরু করব কত থেকে? 17 থেকে অথবা 16 থেকে অথবা 15। সাধারণত 2 পিছাতে পারবা। এখন কেউ যদি মনে করো যে আমি 17 থেকে শুরু করব, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করো 16, চলবে। কেউ 18 করতে পারবে না কিন্তু, কারণ আমাদের লোয়েস্ট ভ্যালু কিন্তু 17। 18 যেতে পারবে না আমরা, তাহলে 17, 16, 15 এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। এখন মেয়েরা বলো আমরা অঙ্কটা শুরু করব কত থেকে? 15 থেকে না 16 থেকে না? 15 থেকে শুরু করি। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। আমাদের বর্তমান অঙ্কের শ্রেণী ব্যবধান নিলাম 15। যদি আমি শুরু করি 15, তখন কিন্তু বাসায় বসে বসে তোমরা চিন্তা করবে, ও যেটা শ্রেণী ব্যবধান সেখান থেকেই বোধহয় শুরু করতে হয়। এই জন্য বাবা আমি ওখান থেকে শুরু করব না। আমি যেহেতু অঙ্কটা করতেছি সঙ্গত থেকে শুরু করব। তাহলে লিখলাম আলোচ্য অঙ্কের ক্ষেত্রে 15 শ্রেণী ব্যবধান নিয়ে 17 থেকে শুরু করে 20
বহির্ভুক্তি পদ্ধতিতে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করা হলো। বহির্ভুক্তি পদ্ধতিতে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করা হলো। একটু পরে আমি অন্তর্ভুক্তি করব, তখন কিন্তু কথাগুলো একই থাকবে। বহির্ভুক্তির জায়গা অন্তর্ভুক্তি লিখতে হবে। এটা কিন্তু আমি আর লিখবো না, বহির্ভুক্তির নিচে আন্ডারলাইন করে দাও। আচ্ছা, তাহলে আমরা এখন গণসংখ্যা সারণী করব। 4-5টা কলাম হবে। আমরা বাম দিক থেকে শুরু করব, ফাঁকা জায়গা রাখবো, প্রয়োজনে কলাম তৈরি করব। কলাম মুখস্থ করার দরকার নেই, আমরা বাম দিক থেকে শুরু করব, আস্তে 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 প্রসিড করব। তাহলে বাম আমরা কিন্তু শুরু করলাম। মেরা রেডি? প্রথমে কলাম করো শ্রেণী, এরপরে হলো মিল চিহ্ন বা টেলিমার্স টিএম, এরপরে হলো গণসংখ্যা বা এফ আই। এই 3টা কলাম বাধ্যতামূলক, পরে আরো 2টা কলাম করব। এটা কেউ করে কেউ করে না, তবে এই 3টা কলাম করা বাধ্যতামূলক। আমরা তাহলে শ্রেণী শুরু করলাম মেরা। তাহলে প্রথমে আমরা শুরু করব কত দিয়ে? 17 থেকে। আর শ্রেণী ব্যবধান কিন্তু যাদের এটা কোন কি? মেয়েরা যাদের ক্যালকুলেটর আছে তারা কিন্তু যোগ করবা। তাহলে প্রথমে লিখলাম 17, তার সাথে 15 যোগ কত হয়? 32। নিচে লিখলাম 32, আবার 15 যোগ 47 আবার লিখলাম, তার সাথে 15 যোগ 62 সাথে আবার 15 যোগ কত হয়? 77 বোধহয় না? জি স্যার। 77 সাথে আবার 15 যোগ 92। আমাদের হাইয়েস্ট ভ্যালু কত? 94। স্যার 94 তাহলে আমরা এই 92 থেকে স্টপ করতে পারবো না? না স্যার আরেকটা যাবে নো স্যার, লাগবে, কারণ 94। নো স্যার। থ্যাংক ইউ। তাহলে 92 তার সাথে আবার যোগ করলাম কত? 15। তাহলে কত হলো? 107 বোধহয় নাকি? 107 জি স্যার। ইয়েস স্যার আচ্ছা, এবার নিচে ক্লোজ করে দিলাম। এবার মেয়েরা লক্ষ্য করো তো, হাউ মাচ ক্লাসেস? 1 2 3 4 5 6। অর্থাৎ আমরা হাইয়েস্ট শ্রেণী ব্যবধানটা 15 তো হাইয়েস্ট নেওয়া যায়। 15 নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে 6টা ক্লাস হলো। যারা 10 নিতে বলছিলা, যদি 10 নিতে হয় তাহলে আমার বিশ্বাস 15-16টা ক্লাস হতো। অযথা আমরা খাল কেটে কুমির আনবো কেন, তাই না? ছোটবেলায় আমাদের স্যার একটা কথা বলছিল, যদি মুরগি দিয়ে হাল চাষ করা যায় তাহলে আমরা গরু কিনবো কেন? তো মুরগি দিয়ে হাল চাষ করবো। অর্থাৎ আমরা যদি বড়টা নেই তাহলে আমাদের এখানে একটু পরিশ্রমটা কমে যাবে। সঙ্গত কারণে আমরা সব সময় যখন পরীক্ষায় বা ব্যক্তিগত কাজে যখন করব বা প্র্যাকটিক্যালে করব, তখন হাইয়েস্টটা নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের ক্লাস হয়ে গেল মেয়েরা। এটা কিন্তু বহির্ভূতি, লক্ষ্য করো। 32 32, 47 47, 62 62। সো ইট ইজ এক্সক্লুসিভ মেথড। এইবার তোমরা আমাকে দেখবা, তোমরা কিন্তু লিখবা না, এবার আমাকে দেখবা। একটা করে কাটবো, একটা করে দাগ দেবো, একটা করে কাটবো, একটা করে দাগ দেবো। আমি লিখে রাখছি এখানে, তোমরাও কিন্তু তোমার খাতায় কাটবা। 35 কাটলাম, রেডি? সবাই কাটো, 35 কেটে দাও। আচ্ছা, কাটার পর দেখো 35 কোথায় পড়ে? 32 থেকে এখানে একটা টেলি চিহ্ন দিলাম বা মিল চিহ্ন দিলাম। আমরা কি একটা মিল চিহ্ন দিতে পারছি? জি স্যার। জি স্যার। দ্বিতীয়টা কেটে দাও, 47 কেটে দাও। সবাই খাতায় কেটে দেবা। 47 দুই জায়গায় আছে, উপরে আছে নিচে আছে। গতদিনই বলছিলাম উপরে নিচে থাকলে নিচেরটাতে ট্যালি দিতে হবে। দিলাম 47, দুইটা হয়ে গেল। এবার 88 কোথায় পড়বে? 77 থেকে 92, এখানে একটা ট্যালি দিলাম। 91 কোথায় পড়বে? 77 এখানে দিলাম। মনে রাখবা 4টা হওয়ার পর 5ম নম্বরটা কিন্তু আড়াআড়ি দিতে হয়। আমি একটু দেখাই, মনে কিছু করো না, দেখো 4টা হলে কিন্তু এইভাবে আড়াআড়ি দিতে হবে, মনে রাখো। এবার হলো 18 কোথায় পড়বে? প্রথম ঘরে দিলাম ট্যালি। 25 কোথায় পড়বে? প্রথম ঘরে ট্যালি দিলাম। তা আমি তোমাদেরকে কয়েকটা শিখালাম। এইবার নিজে নিজে, সময় কিন্তু কম আছে মেয়েরা, এবার নিজে নিজে দ্রুত একটা করে কাটো, একটা করে দাগ দাও। সবাই দ্রুত। আমি যেভাবে করলাম এইভাবে তোমাদের নিজের খাতায় করবা, তারপর রেজাল্ট আবার আমাকে বলবা। একটু দ্রুত করবা, একটা করে কাটবা, একটা করে। আর যাদের অপর পৃষ্ঠায় আছে তারা 2টা করে কাটো, 2টা করে টালি দাও।
একজনের হয়ে গেলে আমাকে বলবো যে স্যার হয়ে গেছে। স্যার আমার শেষ। হ্যাঁ, এবার যার শেষ হয়েছে তুমি বলো প্রথম স্যার। পদে গণসংখ্যা কত পেয়েছে বলো। স্যার 8 বলো 8 8 8 8 তারপরটা জি স্যার। স্যার তারপরে 9 9 তারপরে 10 10 তারপরে 4 4 তারপরে 4 4 1 1 ক্যাপিটাল এন বা গণসংখ্যার যোগফল কত হয় দেখো 5 4 9 19 28 36 36 আচ্ছা 36 যাদের মেয়েরা তোমরা কি ম্যাক্সিমাম করতে পারছো নাকি করতে পারোনি? Yes, sir. sir. Results. আচ্ছা যাদের হয় নাই দয়া করে আমার কথা শোনো, সময় কম তো, যাদের হয় নাই তারা এই রেজাল্টটা আমরা লিখলাম, আমাদের কিন্তু ভেরিফাই করার বুদ্ধি আছে। আচ্ছা এখন কেউ কেউ মনে করতেছে যে স্যার এখানে 36 আর নাম্বার অফ অবজারভেশন গিভেন 36, সো দিস টু রেজাল্টস আর ইকুয়াল, সো উই আর ওকে। আসলে তা না মেয়েরা, দেখো এখানে 36 হয়েছে, মান 36টা দেওয়া আছে, অঙ্ক হইলো তা না, পুরোটা মিলেই কিন্তু অঙ্ক, মনে রাখবা। এখন সমস্যাটা কোথায় বলি, যদি কেউ একটি মিল চিহ্ন এখানে না দিয়ে নিচে দাও, তাহলে এখানে 8 না হয় এখানে হবে 7, এখানে হবে কত 10, যোগফল কিন্তু 36 হবে। অর্থাৎ কেউ যদি ভুলে উপরে না দিয়ে নিচে দাও, যোগফল কিন্তু 36 হবে। এই কারণে যোগফল 36 হওয়া কিন্তু কোনো অবস্থায় আমাদের বিবেচনায় নিব না যে অঙ্কটা হলো। এই জন্য নিখুঁতভাবে অঙ্কটা করতে হবে, পুরোটা মিলিয়ে কিন্তু অঙ্কের উত্তর, ঐকিক নিয়মের মতো একটা উত্তর আসবে তা না, পুরোটাই অঙ্কের উত্তর। আচ্ছা যারা করতে পারছো থ্যাংক ইউ, যারা করতে পারো নাই আমরা এই রেজাল্টটা লিখে রাখি, পরে আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাবো। আচ্ছা চলে গেলাম, এই 3টা কলাম হলো ম্যান্ডেটরি, মানে অবশ্যই করব। এরপরে কেউ কেউ বলে যে আরো 2টা কলাম করা ভালো। এখন তোমরা পরীক্ষার সময় যদি পারো এই 3টা দিয়ে শেষ করে দিও, যদি গণসংখ্যা সারণী কনস্ট্রাক্ট করতে বলে। আর যদি কেউ পারো তাহলে আর 2টা কলাম পাশে করে দেবা, এটা তোমরা আগে থেকেই জানো। একটা হলো মিড ভ্যালু বা শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান বা xi, আর একটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা যোজিত গণসংখ্যা। 17 আর 32 যোগ করে কত, 2 দিয়ে ভাগ, 17 32, 17 যোগ 32 equal 49 divided by 2, 24.5. That is the mid value of first class is 22.5. আর যাদের ক্যালকুলেটর আছে বাকিটা নিজেরাই করবা। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 8 8 থাকলো, 8 আর 9 হলো কত 17 ইত্যাদি, লাস্টেরটা কত আসবে 36। এই 2টা কলাম কিন্তু তোমাদের জন্য আমি রেখে দিলাম, তোমরা করবা। সময় কম মেয়েরা, এটা কি না বললেও করে দিব? হ্যাঁ না বললেও আমরা করে দেবো। এই 3টা ম্যান্ডেটরি, আর এইটা হলো করলে সওয়াব আছে, না পড়লে গোনা নাই, এই টাইপের আর কি। এটা কি ক্রমযোজিত সংখ্যা? মেয়েরা এই পরের 2টা কলাম পারলে করবে, নাহলে করবে না, সময় কম। দ্বিতীয়টা আমরা এখন শুরু করব, ঝটপট লিখো, সময় কম। লাস্টের দিকে ক্রমযোজিত সংখ্যা সিএফ। হ্যাঁ সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা। এবার মেয়েরা লিখো খ, মানে রোমান 2 দেওয়ার পর লিখো, আমি উপরের কথাগুলো লিখলাম না, পারলে লিখবে নাহলে লিখবে না, ঝটপট লিখো। রোমান 2 দেওয়ার পর লিখো, হেডলাইন দাও গণসংখ্যা সারণী, গণসংখ্যা সারণী, গণসংখ্যা সারণী কথাটা হেডলাইন দাও। দেওয়ার পর ব্র্যাকেটে লিখো অন্তর্ভুক্তি পদ্ধতিতে, অন্তর্ভুক্তি পদ্ধতি। তাহলে আমরা হেডলাইন দিলাম গণসংখ্যা সারণী, ব্র্যাকেটে লিখলাম অন্তর্ভুক্তি পদ্ধতি। দেওয়ার পর আমরা কি লেখাটা লিখতে পারছি? জি জি স্যার। স্যার এবার কলাম করব, গতটার মতো প্রথমে একটা কলাম তৈরি করো, শ্রেণী, শ্রেণী মিল চিহ্ন গণসংখ্যা। পরের কলামগুলো আমরা পারলে করব, নাহলে করব না, ওটা পরে, ওটা বাদ, এই 3টা বাধ্যতামূলক। তাহলে আমরা শুরু করছিলাম কত থেকে মনে আছে? 17 থেকে, তাই না?
আচ্ছা 17 জি স্যার ব্যবধান কত ছিল 15, আমরা যোগ করতাম কত 15, কিন্তু যদি অন্তর্ভুক্তি হয় তাহলে 15 করব না, যোগ করব হলো 14। আর একটু ব্যাখ্যা করে বলি, কাগজ কলমে আমরা যদি শ্রেণী ব্যবধান 20 পাই তাহলে অন্তর্ভুক্তিতে যোগ করব হলো 19, যদি কাগজ কলমে পাই 40 তাহলে আমরা যোগ করব 39, মানে এক কম করে যোগ করতে হয়, কেন পরে বলতেছি। আচ্ছা তাহলে 17 থেকে শুরু করলাম, যোগ করব 15 না 14, তাহলে 17 এর সাথে 14 যোগ করলে কত হয় মনে বলতে পারবা? 31, স্যার 31, 31 31 আর নিচে লিখতে হবে 32, এই জন্য এটাকে অন্তর্ভুক্তি বলে। ওই যে উপরে যেটা থাকবে নিচে তার চেয়ে এক বাড়ায় নিলাম, ওই যে আলটিমেটলি 15 হলো, পরে বলতেছি বিয়োগ করলে দেখবে যে 15 হয়। আচ্ছা এখন এই 32 এর সাথে আবার 14 যোগ, তাহলে কত হলো? 46 আবার 46 47 এর সাথে 15 যোগ, সরি 14 যোগ, তাহলে কত হলো? 61, 62 এক বাড়ায় লিখতে হয়, 62 এর সাথে আবার 14 যোগ, তাহলে কত হলো? 76 77 এর সাথে 14 যোগ 91, শেষ মানে হাইস্ট ভ্যালু কভার হয়নি, এই 92 তার সাথে আবার 14 যোগ, তাহলে কত হলো? 106 পারাস। 71 আচ্ছা এবার তৈরি থাকো, কিন্তু জটপট, সময় কম, আর যতটুকু ইনকমপ্লিট থাকবে এটা কিন্তু বাড়িতে করবা। আমি হয়তো ওই বিদায় হাজার ভাষণের মতো আমি হয়তো আর কথা নাও বলতে পারি, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, কারণ 40 মিনিটস অ্যালটেড টাইম হবে। ভাই আগে যে ডাটাটা ছিল দেখো, সবাই আমাকে ফলো করো, 35 কেটে দিলাম, যে ঘরে পড়ে সেখানে আবার টালি দিলাম, উল্টা পাশে কাটবা, 47 যেখানে পড়ে 47 নিচে আছে সেখানে টালি দিলাম, 88 যেখানে থাকে সেখানে টালি দিলাম, 88, 91 উল্টা পাশে কাটবা, 91 যেখানে পড়ে সেখানে টালি দিলাম, 18 যেখানে পড়ে টালি দিলাম, 25 যেখানে পড়ে টালি দিলাম। আমি একটু শুরু করলাম, বাকিটা আমরা ওই একই অঙ্ক উল্টা পাশে কাটবো দাগ দেবো, উল্টা পাশে কাটবো দাগ দেবো, পারবে না করতে মেয়েরা? জি স্যার স্যার পারবো এই হোমওয়ার্কটা আজকেই করতে হবে। তোমরা যদি মনে করো যে শনিবারে স্যারের ক্লাস আছে শুক্রবার করবো, ভুল করবা, কারণ পরে আর মনে থাকবে না, এত কথা মনে থাকে না। সঙ্গত কারণেই আমরা যেদিনের কাজ সেই দিনই করবো। দিস ইজ দ্য বেস্ট টাইম ফর স্টুডেন্ট, নট অনলি স্টুডেন্ট, ফর হিউম্যান, সবার জন্য যখনকার কাজ তখনই শেষ করে দিতে হয়। তাহলে একটা করে কাটবো, একটা করে চালিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি করার পর গণসংখ্যা এখানে যা হয় লিখবা, লিখার পর ক্যাপিটাল এন কত হয় দেখবে যে 36 হবে, আর মিড ভ্যালু বের করবা, শ্রেণীর মধ্যমান, বাসায় বসে বসে করবা, শ্রেণীর মধ্যমান xi, এরপরে বের করবা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা বা cf, আর একটা করবা হলো প্রকৃত শ্রেণী সীমা, প্রকৃত শ্রেণী সীমা। এই কলামগুলো কিন্তু আমরা তৈরি করব, পরীক্ষায় কয়টা লাগবে লাগবে না পরের ব্যাপার, এটা করব। মেয়েরা প্রকৃত শ্রেণী সীমা মনে আছে কিনা দেখো, 31 32 ডিফারেন্স কত? 1 কে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5 বাম দিকে সবগুলো মান থেকে 0.5 বাম দিকে সবগুলো মান থেকে বিয়োগ, আর ডান সাইডে সবগুলো আপার লিমিট গুলোর সাথে যোগ, তাহলে 17 থেকে 0.5 বিয়োগ করলে এটা হবে কত? 16.5, আর এখানে যোগ করলে হবে কত? 31.5, থেকে বিয়োগ করলে কত হবে? 31.5, আর এটা হলো 46.5 এন্ড সো অন। আমি লাস্টের কলামটা কিন্তু একটু শুরু করে দিলাম। আমাদের হোমওয়ার্ক কি থাকলো মেয়েরা? ট্যালি চিহ্ন দেব, মিল চিহ্ন দেব, গণসংখ্যা বের করব, শ্রেণীর মধ্যমান, স্যার হ্যাঁ বলো বলো। স্যার অন্তর্ভুক্তি পদ্ধতিতে কি প্রকৃত শ্রেণীটা এক্সট্রা অ্যাড হয়েছে? হ্যাঁ এক্সট্রা অ্যাড হয়েছে, অন্তর্ভুক্তি আগেরটাতে তো বহির্ভুক্তি ছিল, সেটাতে তো এখানেও 31 এখানেও 31 ছিল, এরকম আলাদা ছিল না তো, 31 32। স্যার লাস্টের ঘরটা কি? লাস্টের ঘরটা আর গতটাতে তো এরকম প্রবলেম ছিল না। যাই হোক আচ্ছা, মেয়েরা শোনো, প্রকৃত এই শ্রেণীটা ছিল প্রশ্নগুলো না আমরা আগে। পরে যখন অঙ্ক করব একাধিকবার করব তো তখন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের দায়িত্ব আমি যে কলামগুলো করতে বললাম সেটা করতে পারবে কিনা।